নমস্কার, দ্য নিউজ কাউন্টার .এ আপনাদের আরও একবার স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুমিত চৌধুরী। আমাদের একটা এপিসোড সিপিআইএমের দুই নারায়ণ ডাক্তারের গল্প বহু মানুষের কাছে পৌঁছেছে, বহু মানুষের ভালো লেগেছে এবং অনেকে আমাকে বলেছেন আজকের এই যে রাজনীতি, বিশেষ করে সংসদীয় যে রাজনীতি, সেখানে যখন একটা বিভীষিকা উদ্রেককারী অবস্থা চলছে, সেখানে যদি ওই ডাক্তার নারায়ণ রায়দের মতো কিছু কিছু উদাহরণ মানুষের সামনে তুলে ধরা যায়, তাহলে এই শ্বাসরোধী অন্ধকারের মধ্যেও মানুষ কোথাও একটু আলোর সন্ধান পেতে পারেন। তাদের সেই চাওয়াকে, ইচ্ছেকে সম্মান দিয়ে আজকে আমাদের এপিসোড এক মহিলা এবং তার স্বামীকে নিয়ে। যে মহিলার নাম মালতী চৌধুরী, যার স্বামীর নাম নবকৃষ্ণ চৌধুরী। আমি জানি যে এই প্রজন্মের ছেলেমেয়েরা বা ঠিক আগের প্রজন্মের মানুষজন অনেকে এদের নাম শোনেননি, এবং সেটা তাদের কোনো অন্যায় বা অপরাধ নয়, যেহেতু এই ধরনের চরিত্রের উপর প্রচার মাধ্যমের আলো, প্রতিষ্ঠানের আলো, শাসকের মূল স্রোতের যে আলো, ক্ষমতার যে বিচ্ছুরণ সব কিছু আলোকিত করে, সে আলোকবৃত্তের থেকে এরা বহু যোজন দূরে অবস্থান করেন। তবু যেহেতু আপনারা নারায়ণ রায়ের কথা শুনেছেন, ভালোবেসেছেন, আমার কাছে আবেদন করেছেন, বলেছেন যে এই ধরনের কথা আরও শুনতে চান, সেই জন্যই আজকের এই একটু অন্যরকমের বৃত্তান্ত। দেখুন, এখন একটা জিনিস আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, আমাদের এই চাওয়া পাওয়ার রাজনীতিতেও পতির পুণ্যে সতীর পুণ্য প্রচণ্ড রমরমা। এক সর্বভারতীয় দল, তার এক দাপুটে নেতা, তার স্ত্রী দেখলাম টিকিট না পেয়ে হুঙ্কার দিয়েছেন যে যদি এরকম হয়, অমুকে তো তমুকের 3টে টিকিট গেছে একটা পরিবারে, তাহলে আমার টিকিট পেতে অসুবিধে কোথায়? যদিও তার স্বামী টিকিট পেয়েছেন, তার বক্তব্য স্বামী যেমন পেয়েছেন তারও একটি টিকিট চাই, নাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। যদিও তিনি কবে রাজনীতিতে এসেছেন, কবে কোথায় রাজনীতি করেছেন, তার দলের লোকেরাই ঠিক মতো বলে উঠতে পারছেন না। আবার সরাসরি রাজনীতিতে প্রসাদ পাওয়ার আকাঙ্ক্ষা না থাকলেও ক্ষমতার অপব্যবহারের অজস্র দৃষ্টান্ত আপনাদের চোখের সামনে। আমাদের রাজ্যে যাকে সবাই যুবরাজ বলে চেনেন, জনশ্রুতি এইরূপ যে তার স্ত্রী এয়ারপোর্টে বেআইনিভাবে সোনা আনবার সময় কাস্টমসের হাতে ধরা পড়েছিলেন, এবং তার রাজনীতির পরিচয়তের সূত্রকে ব্যবহার করে, প্রভাবকে ব্যবহার করে স্থানীয় পুলিশ গিয়ে কাস্টমসকে ভীতি প্রদর্শন করে তার মুক্তির ব্যবস্থা করেন। অন্য একটি সর্বভারতীয় দল, তার আর একজন দাপুটে নেতা, তার রাজনৈতিক ইন্টিগ্রিটি, সাংগঠনিক কুশলতা, সে সম্পর্কে আমার কিছু বলার নেই, কিন্তু তার দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতা এবং নিচুতলার কর্মীদের অভিযোগ যে তিনি নতুন করে পরিণয় সূত্রে আবদ্ধ হওয়ার পর তার যে স্ত্রী, তিনি আচমকা সেই পার্টিকুলার দলের রাজনীতির ক্ষমতার বলয়ে উড়ে এসে জুড়ে বসেছেন, এবং কে টিকিট পাবে কে টিকিট পাবে না সেগুলো নিয়ে মাতব্বরি করতে শুরু করেছেন। এখন এই উদাহরণ আমি লম্বা করব না, কারণ এগুলো আপনারা হয়তো আমার থেকেও বেশি জানেন, যারা দৈনন্দিন অভিজ্ঞতার মধ্যে দিয়ে যান। আমি হয়তো উপরের দিককার উদাহরণ দিলাম, এটা দিকে নিচের দিকে নামান, এমএলএ স্তরে নামান, কাউন্সিলর স্তরে নামান, সেখানেও দেখবেন যে একই রকম ক্ষমতার প্রতিফলিত গৌরবে ছড়ি ঘোরানোর ইচ্ছে 16 আনা। আর
মন্ত্রিত্ব পাওয়ার জন্য, সামান্য এমএলএ টিকিট পাওয়ার জন্য, কাউন্সিলরের টিকিট পাওয়ার জন্য কি কি ঘটছে বা না ঘটছে, এটাও হাটে মাঠে চায়ের দোকানে কান পাতলে আপনারা সকলে জানতে পারবেন। এবং এখন তো দলের লোকেরা প্রকাশ্যে বলছেন যে অমুক দলের টিকিট এত টাকায় বিক্রি হয়েছে, অমুক হোটেলে অমুক নেতাকে মহিলাদের ভেট দিয়ে দলের টিকিট নির্বাচনে পাওয়া গেছে। তো আমি সেই বিভমিষয় উদ্বেগকারী বৃত্তান্তে নতুন করে আর বিশদ করছি না, আমি আমার মূল আখ্যানে ফেরত আসছি, যে আখ্যানের কেন্দ্রবিন্দু মালতী চৌধুরী। মালতী চৌধুরী বঙ্গললনা, মানে বাঙালির পরিবারে জন্ম, নাম ছিল মালতী সেন, যদিও প্রবাসী বাঙালি বিহারে জন্ম, ব্রাহ্ম পরিবারের মেয়ে। তিনি সেই সময় স্বাধীনতার আগে তখন থেকেই খুব অল্প বয়সে গান্ধীজির অসহযোগ আন্দোলনে ঝাঁপ দিয়েছিলেন এবং গান্ধীজির অসহযোগ আন্দোলনে ঝাঁপ দেওয়া, গান্ধীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা, ব্রিটিশ আমলে তিনবার কারারুদ্ধ হওয়া, সব কিছুই তার খুব অল্প বয়সে ঘটে গিয়েছিল। এরপরে মালতী চৌধুরীর সঙ্গে বিয়ে হয় উড়িষ্যার এক কংগ্রেস কর্মীর সঙ্গে, যার নাম আমি আগে উল্লেখ করেছি, নবকৃষ্ণ চৌধুরী, এবং সেই বিয়ের সুবাদে মালতী সেনের নাম হলো মালতী চৌধুরী। পরবর্তীকালে যে নামটাই, যেটুকু তাকে মানুষ চিনত, এই মালতী চৌধুরী নামেই চেনে। এবং এই মালতী চৌধুরীর যে হাজব্যান্ড নবকৃষ্ণ চৌধুরী, তিনিও একজন গান্ধীর অকৃত্রিম অনুরাগী ছিলেন। তৃণমূল স্তরে আদিবাসী, গিরিজন, নিচুতলার মানুষ, এদের মধ্যে কংগ্রেসের সংগঠন করবার কাজ ওড়িশাতে যারা করেছিলেন, তাদের মধ্যে অগ্রগণ্য ছিলেন এই নবকৃষ্ণ চৌধুরী। তারা যে জীবনযাপন করতেন, তারা যেভাবে কংগ্রেসের বার্তা সেই সময় নিচুতলার রাজ্যের মানুষের কাছে নিয়ে গেছিলেন, সেটা আজকের যারা দক্ষিণপন্থী রাজনীতি করেন, কংগ্রেসী রাজনীতি করেন, তাদের পক্ষে চিন্তা করা সম্ভব না, সেরকম কোনো প্রত্যাশাও আমরা করছি না। কিন্তু যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে নবকৃষ্ণ চৌধুরী কংগ্রেসের মূল স্রোতের বড় নেতা হওয়া সত্ত্বেও দেশ যখন স্বাধীন হলো, তখনও তিনি কিন্তু কোনো ক্ষমতার আধারে আসতে চাননি। মালতী চৌধুরী 1946-এ আমাদের দেশের যখন সংবিধান তৈরি হচ্ছে, গণপরিষদের জন্য যখন নির্বাচন হচ্ছে, মালতী চৌধুরী সেই গণপরিষদে নির্বাচিত হয়েছিলেন, তার যোগ্যতাতেই হয়েছিলেন। কিন্তু তিনিও জানিয়ে দিয়েছিলেন যে এই মন্ত্রী, এমএলএ, এমপি ইত্যাদি ইত্যাদি স্বাধীন ভারতের যে আইনসভার কাঠামো গড়ে উঠবে, যার টিকিটের জন্য আপনারা এখন এত কামড়াকামড়ি দেখেন, আমরা ওসবের মধ্যে নেই। আমরা মানুষের মধ্যে কাজ করছি, মানুষের মধ্যে কাজ করব। আপনারা হয়তো ডাক্তার নারায়ণ রায়ের গল্পের সঙ্গে কিছুটা মিল খুঁজে পাচ্ছেন, যাকে 1967 সালে জ্যোতি বসু বাড়িতে ছুটে গিয়েও মন্ত্রী হওয়ার জন্য রাজি করাতে পারেননি। বলেছিলেন যে না, আমি এই মানুষের মধ্যেই কাজ করতে চাই, আমার মন্ত্রী হওয়ার দরকার নেই। তবে 1951-র পর পরিস্থিতি এমন একটা জায়গায় যায়, উপযুক্ত মুখ না থাকার জন্য জওহরলাল নেহরু নিজে নবকৃষ্ণ চৌধুরীকে ওড়িশার মুখ্যমন্ত্রী হতে রাজি করান। নবকৃষ্ণ চৌধুরী ওড়িশার মুখ্যমন্ত্রী হিসেবে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা কাজ করেছিলেন, সেটা হচ্ছে সেখানকার জমিদারি প্রথা বিলোপের আইন যখন এসছিল, এই জমিদারি থেকে প্রজাদের শোষণের হাত থেকে বাঁচাতে সংস্কারের কাজ এই আইনি কাঠামোয় যতটা করা সম্ভব, নবকৃষ্ণ চৌধুরী ওড়িশার মাটিতে সেটা করেছিলেন। এবং মালতী চৌধুরী, তিনি ওই এমএলএ, এমপি ইত্যাদি কিচ্ছু হননি, ঠিক কথা। তার স্বামী যখন মুখ্যমন্ত্রী, তখনও তিনি একদম প্রান্তিক মানুষের মধ্যে ঘুরে ঘুরে কাজ করছেন। এবং তখনকার দিনে শুধু
উন্নয়ন তা না, মহিলাদের মধ্যে শিক্ষার প্রচার এবং কুসংস্কার বিরুদ্ধে লড়াই দাপটের সঙ্গে চালিয়েছেন। সেই সময় ওড়িশার গ্রামাঞ্চলে নেপালি বাবা বলে একজন ভণ্ড সাধু জাকিয়ে বসেছিলেন। এরকম সাধু আপনারা এখন অনেকে দেখছেন, প্রায়ই জেলে যায়, প্যারোল পায়, আবার জেলে যায়, আবার ভোটের আগে ছাড়া পায়। তো তখন শিক্ষার আলো আরও কম, এক্সপোজেস আরও কম। তো নেপালি বাবা বলে একজন সাধু এসে জুটেছিলেন এবং তিনি প্রচুর পরিমাণে মানুষজনকে প্রতারণা করতে শুরু করেছিলেন এবং বিভিন্ন ধরনের অনাচারে লিপ্ত ছিলেন। তার খুব বড় ক্লাউটও ছিল। মালতী চৌধুরী কিন্তু একা সেদিনকে রুখে দাঁড়িয়ে তার সঙ্গে যে মহিলাদের সংগঠন তাদেরকে নিয়ে গিয়ে সেই নেপালি বাবার আশ্রমে চড়াও হয়ে তাকে এলাকা ছাড়া করেন। তার স্বামী বারণ করেছিলেন যে এটা ঝুঁকি হয়ে যাচ্ছে, এটা মনে রাখবে যে তার অনেক ধর্মীয় অনুরাগী আছে। মালতী চৌধুরী বলেছিলেন যে না, ধর্মের নামে মানুষকে শোষণ করা, মানুষকে ঠকানোর ব্যবসাটা আমি করতে দেবো না, এটা ঘুটোতে হবে। এই হচ্ছে মালতী চৌধুরী। আমি এবার মূল আখ্যানটাতে আসি। মুখ্যমন্ত্রিত্ব চালাচ্ছিলেন নবকৃষ্ণ চৌধুরী, কিন্তু 50-এর দশকে যেটা ঘটল, একটা তুমুল বন্যা হয়, প্রাকৃতিক বিপর্যয়। আমাদের এখনকার যে আপনারা আধুনিক প্রযুক্তি, পূর্বাভাস ইত্যাদি ইত্যাদি দেখেন, তখন সেসব অতটা সংগঠিত নয় এবং ওড়িশার প্রশাসন সেই বন্যা সামলাতে ব্যর্থ হয়। মানুষের মধ্যে প্রবল ক্ষোভ দেখা যায়, ছাত্ররা বিক্ষোভ দেখাতে শুরু করে। সেই বিক্ষোভ ঠেকাতে গিয়ে পুলিশ গুলি চালায়, ছাত্র কয়েকজন মারা যায়। মালতী চৌধুরী এরপর বিক্ষুব্ধ ছাত্রদের নিয়ে মিছিল করে ওড়িশার তৎকালীন সচিবালয়ে যান। গিয়ে রাস্তায় দাঁড়িয়ে তিনি তার স্বামীর উদ্দেশ্যে বলেন যে তোমার হাতে আমার ছেলেদের রক্ত লেগেছে, তোমার কোনো নৈতিক অধিকার নেই এই মুখ্যমন্ত্রীর পদে থাকবার। বলছেন মালতী চৌধুরী, বলছেন তার স্বামী নবকৃষ্ণ চৌধুরীকে, যে নবকৃষ্ণ চৌধুরী তখন ওড়িশার মুখ্যমন্ত্রী। আজকের দিনের রাজনীতি হলে কি হতো জানি না, কিন্তু সেদিন নবকৃষ্ণ চৌধুরী তার স্ত্রীর আপিল শোনবার পর সোজা রাজ্যপালের কাছে গিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। কেন্দ্রীয় নেতৃত্ব বারবার অনুরোধ করেছিলেন যে আপনার পদত্যাগপত্র ফিরিয়ে নিন, কিন্তু নবকৃষ্ণ চৌধুরী আর ফেরেননি। তিনি সোজা তার স্ত্রীকে সঙ্গে নিয়ে চলে গিয়েছিলেন বিনোবা ভাবের আশ্রমে নতুন করে সামাজিক কাজ শুরু করবার জন্য। মালতী চৌধুরী পরাধীন ভারতে 3বার জেলে গেছেন। মালতী চৌধুরী এরপরে স্বাধীন ভারতেও জেলে গিয়েছেন। কারণ এই মালতী চৌধুরী যখন কংগ্রেসের প্রধানমন্ত্রী 1975 সালে ইমার্জেন্সি জারি করেন, তখন তার বিরুদ্ধে গণতন্ত্র কণ্ঠরোধ করবার প্রতিবাদ জানিয়ে নতুন করে লড়াই শুরু করেন। তখন তার বয়স হচ্ছে, স্বাভাবিক, বুঝতেই পারছেন, কিন্তু তার স্পিরিট দমাতে পারেনি। ইন্দিরা গান্ধী এই মালতী চৌধুরীকে গ্রেপ্তার করে জেলে ছুঁড়ে ফেলে দিলেন। মালতী চৌধুরী স্বাধীন ভারতে আর একবার কারারুদ্ধ হলেন। এবং এই মালতী চৌধুরী ক্যারেক্টারটাকে দেখুন। ইন্দিরা গান্ধী এর পরে 77 সালের নির্বাচনে পরাজিত। জনতা পার্টি, যাদের হয়ে মালতী চৌধুরী ইমার্জেন্সির বিরুদ্ধে লড়াই করছিলেন, রমরমা, সবাই তখন জনতা পার্টির হয়ে দাঁড়ানোর জন্য উদ্গ্রীব। মালতী চৌধুরী কিন্তু যাননি। কিন্তু সেই মালতী চৌধুরী আচমকা ভোটে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন। কেন? কারণ উড়িষ্যা জনতা পার্টি ঢেঙ্কানাল কেন্দ্রে টিকিট দিলেন নন্দিনী শতপথীকে,
যে নন্দিনী শতপথী দুদিন আগেও ইন্দিরা গান্ধীর ঘনিষ্ঠ অনুচর ছিলেন এবং তিনি জনতা পার্টিতে ঢুকে পড়ে টিকিট পেয়ে গেলেন। মালতী চৌধুরী তার প্রতিবাদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন নির্দল হিসেবে। তিনি জানতেন তিনি হারবেন, কিন্তু ওটা ছিল তার প্রতীকী লড়াই যে এই অন্যায়টাকে আমি অনুমোদন করছি না। সামওয়ান মাস্ট রেজিস্টার হিজ অর হার প্রোটেস্ট। তার নোট অফ ডিসেন্ট হিসেবে মালতী চৌধুরী সেই লড়াই ছিল। এবং খুব আশ্চর্যের কথা, জনতা পার্টির যখন তিনি ভীষ্ম পিতামহ যিনি তখন ছিলেন, পুরনো দিনের লোকেরা জানবেন যে যিনি মূলত জনতা পার্টি তৈরি করবার কারিগর ছিলেন, জয়প্রকাশ নারায়ণ জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তের বাইরে গিয়ে এই লড়াইতে নন্দিনী শতপথীর বিরুদ্ধে মালতী চৌধুরীকে সমর্থন করেছিলেন। এখন এই মালতী চৌধুরী বা নবকৃষ্ণ চৌধুরীদের আখ্যান বা কথা রূপকথার গল্প হয়ে গেছে। কারণটা কি সেটা আমি আপনাদের আগেই বলেছি। তবু যেহেতু আপনারা চেয়েছিলেন যে এই অন্ধকারের মধ্যেও আলোর রেখা খুঁজতে, আপনাদের সঙ্গে আমি মালতী চৌধুরীর এই আখ্যান শেয়ার করলাম। আপনারা যদি আপনাদের মতামত একটু জানান আমাদের কমেন্ট বক্সে, কেমন লেগেছে এই আখ্যান, সেটা আমাদের সাহস যোগাবে, সমৃদ্ধ করবে, ঋদ্ধ করবে। ইচ্ছে হলে আমাদের এই এপিসোড আপনারা শেয়ার করতে পারেন, আরও মানুষের কাছে পৌঁছে দিতে পারেন। সকলের সঙ্গে দেখা হবে পরবর্তী এপিসোডে। ভালো থাকবেন।